ইলমা বেগমের কথায় ধ্যান ভাঙে ইয়ানার। পুনরায় বিরক্ত হয় প্রচন্ড ভাবে, এগিয়ে আসে ভাইকে ধরে। ইয়াস ব্যথায় কাতর, দাঁতে দাঁত চেপে আছে। সিঁড়ি বেয়ে ওঠার সময় হঠাৎ একবার ঘাড় বেরিয়ে তাকায় রিওর দিকে। রিও ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসিটুকু নজরে আটকায় স্পষ্ট ভাবে। কেন জানি মনে হচ্ছে পুরো ব্যাপারটা ইচ্ছে করেই ঘটানো হচ্ছে। ইলমা বেগম রিওর দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়, খানিকটা বিব্রত কণ্ঠে বললেন, দেখো বাবা, কি কাণ্ড! তুমি আজ প্রথম এলে, তাও কিসব হয়ে গেল? রিও তৎক্ষণাৎ বিনীত ভঙ্গিতে মাথা নিচু করে ফেললো, বলে উঠল, আন্টি সত্যি সরি, আমি একদমই চাইনি এমন কিছু হোক। ইয়াশ ব্রো খুব ব্যথা পেয়েছে, আমি সত্যি লজ্জিত। বাদ দাও বাবা, ওইসব কিছু না। মাশাল্লাহ, আমার সন্ধ্যা মার কপালে একটা রাজপুত্র জুটেছে। কথাটুকু বলে মাথায় হাত বুলিয়ে রান্নাঘরে ছুটে যায় ইলমা বেগম। যতই হোক নতুন জামাই, আপ্যায়নের একটা ব্যাপার আছে তো। থম মেরে দাঁড়িয়ে আছে সন্ধ্যা। রিও মৃদুস্বরে ডেকে উঠল। রিওর কণ্ঠে সন্ধ্যার মুখ ভঙ্গির কিঞ্চিত পরিবর্তন ঘটে, আর চোখে তাকিয়ে তারা কণ্ঠে বলে উঠল, সন্ধ্যা, কি হয়েছে? এইভাবে বেরোনোর মতো ফুলে আছো কেন? সন্ধ্যা রাগে নাক ফোলায়, গমগমে কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, এখন তো বেলুনের মতোই লাগবে। নতুন নতুন মেয়ে আছে না আশেপাশে। আশ্চর্য! সন্ধ্যার কথা রিও হাসছে। দ্বিগুণ ভাবে রেগে তেড়ে যায় রিওর দিকে। পা উঁচিয়ে রিওর চুল ধরতে চাইলে নাগাল পায় না। এত লম্বা কেন এই ছেলে? সাপের মতো ফুঁসতে শুরু করে সন্ধ্যা। হুট করে কোমরে চাপ অনুভব করে। নিজেকে শূন্যে অনুভব করে এক রাশ বিস্ময় নিয়ে চক্ষুদয় বড় বড় করে চাইলো রিওর দিকে। রিও দুর্বদ্ধ হাসলো, বলে উঠল, চুল টানতে চাইছো তো লিলিপুট? নাও, সুযোগ করে দিলাম। আমি তো তোমারই, আমার চুলেও তোমারই অধিকার। টেনে ছিঁড়ে ফেলো, কিছুই বলবো না। সন্ধ্যা থতমত খেয়ে গেল, কিন্তু নিজেকে রিওর সমান সমান দেখে আনন্দেরা এসে দলা দিল মন পিঞ্জিরায়। রিও চুল টেনে দিয়ে ঠাস করে গলা আঁকড়ে ধরল। ঝুলন্ত অবস্থায় থেকে বলে উঠল, তুমি তো ভালো কেন ব্রো? ব্রো? রিওর ভ্রু কুঁচকে যায়। মুখ টিপে হাসে সন্ধ্যা, বেশ শান্তি অনুভব হচ্ছে তার। রিওকে জ্বালাতে রিওর গলায় মুখ ঘষে বলে উঠল, হ্যাঁ ব্রো, আমার রিও ব্রো। ভালো আছো ব্রো? খাওয়া দাওয়া করেছো ব্রো? আকস্মিক চুলে টান পড়তে সন্ধ্যার কথায় অসম্পূর্ণ রয়ে গেল। চোখ মেলে নিজেকে আবিষ্কার করে রিওর অতি নিকটে। নীলাভ নেত্রে চক্ষু রাখতে ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল পুরো অন্তর। সন্ধ্যার চুল চেপে মুখের কাছে মুখ নিয়ে এলো রিও। ঠোঁটের কোণে খেলে গেল দুষ্টু হাসি। ফিসফিস করে বলে উঠল, বেডরুমে চলো শান্তা, হাতে নাতে না হয় প্রমাণ দেই আমি তোমার ব্রো নাকি অন্য কিছু। ব্যাস, এতেই বুলি বন্ধ হয়ে গেল সন্ধ্যার। সামনে থাকা নির্লজ্জ পুরুষটার এমন বেহায়া মার্কা কথায় ঢোক গিলল সামান্য। গলা শুকিয়ে কাঠ, হৃদস্পন্দনের গতিও বেগতিক। মন চাইছে মাটি ফাঁক করে এক্ষুনি ঢুকে যেতে। জানালার পাশে অন্যমনস্ক হয়ে বসে আছে সন্ধ্যা। সামনে বই মেলে দেওয়া। জানালার বাহিরে কিছুটা দূরে একজোড়া কাপল বরফে দাঁড়িয়ে খুনসুটিতে ব্যস্ত। সেগুলোই মনোযোগ সহকারে দেখে চলেছে। পিট পিট করে নেত্রযুগল মেলে তাকাতেই চক্ষু কোটরে ভেসে উঠল রিও আর তার কাটানো শত শত মুহূর্ত। কেটেছে প্রায় বেশ কয়েকটা দিন। কয়দিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে সন্ধ্যার অনুভূতিও। রিওর প্রতি তার অনুভূতি গুলো ধীরে ধীরে পরিবর্তন হয়েছে, যা সন্ধ্যা স্পষ্ট বুঝতে পারে। আকস্মিক কারো ডাক কানে পৌঁছাতেই পেছনে ঘুরে চাইল সন্ধ্যা। অ্যাশলি ফ্লুজি দাঁড়িয়ে আছে ভ্রুকুচকে। এভাবে তাকানোর কারণ কি? সন্ধ্যার চেহারায় চিন্তার ছাপ ফুটে উঠল। কণ্ঠস্বর নরম করে বলে উঠল, কি হয়েছে? তোমরা এইভাবে কেন দাঁড়িয়ে আছো? তোমার হাজবেন্ড এসেছে না, তাও আবার তোমাকে হোস্টেল থেকে নিয়ে যেতে। অ্যাশলির কথায় অবাক হলো সন্ধ্যা। তার হাজবেন্ড মানে রিও? কিন্তু রিও এই রাতের বেলা হোস্টেলে কেন আসবে? এর মাঝে পুনরায় শুনতে পায় ফ্লুজির সন্দিহান কণ্ঠস্বর। তুমি ম্যারিড? আগে বলনি কেন? এহেন প্রশ্নের চমকায় সন্ধ্যা। কিছুক্ষণ আমতা আমতা করতে থাকে। কিছু বলতে যাবে এর আগে ক্যালি ফোরন কাটে। কিছুটা বাঁকা চোখে তাকিয়ে তাচ্ছিল্য করে বলে ওঠে, দেখো, হয়তো ওর মতোই দেখতে কোনো ক্লাসলেস ফরেনার, তাই কাউকে জানায়নি। ক্যালির কথা শুনে রাগে ফেটে পড়ল সন্ধ্যা। এতদিন তাকে যা বলার বলেছে, কিন্তু তার হাজবেন্ড নিয়ে কিছু বললে সে একদমই সহ্য করবে না। হাতে থাকা কলমটা ঠাস করে ছুঁড়ে মারলো ক্যালির কপালে। কপালে সেটা আঘাত করতে ব্যথায় আহ করে উঠল ক্যালি। পরক্ষণে প্রচন্ড রেগে তেড়ে আসলো সন্ধ্যার দিকে। ইউ ব্লাডি গার্ল!
ক্যালি এগিয়ে এসে হাত উপরে তুলে সন্ধ্যাকে মারার উদ্দেশ্যে। ক্যালির হাত তুলে যতটা না সময় লাগলো, সন্ধ্যার হাত মুচড়ে ধরতে অর্ধ সময়ও লাগলো না। রাগ চেপেছে সন্ধ্যার মাথায়। ক্যালির হাত পেঁচিয়ে পিঠে চেপে ধরে সন্ধ্যা। পর মুহূর্তে হিসিয়ে বলে ওঠে, আমার হাজবেন্ড যেমনই হোক তাতে তোমার সমস্যা কি? তাকে নিয়ে মন্তব্য করার অধিকার আমি দিইনি তোমায়? নিজের উঁচু নাক না গলালেই কি নয়? অ্যাশলি আর ফ্লুজি অবাকতার চরম পর্যায়ে পৌঁছে গেছে। সন্ধ্যার এমন রূপ আজই প্রথম দেখলো তারা। বুঝতে পারলো প্রচন্ড রেগেছে সন্ধ্যা। ক্যালি ব্যথায় ছটফট করে উঠল। কিছু বলতে যাবে এর পূর্বেই বাইরে থেকে দরজায় নক করার শব্দ হয়। সাথে সাথে হাত ছেড়ে একপাশে দাঁড়িয়ে যায় সন্ধ্যা, যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো পুরো রুমে। এর মাঝে গটগট শব্দে ভেতরে প্রবেশ করে মিস জেসি। মারাত্মক দাম্ভিক মহিলা, নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে বেড়ায়। তাকে দেখে ক্যালি শান্ত হয়ে গেল। অনেক পানিশমেন্ট পেয়েছে সে, আর পেতে চায় না। এইসব ভেবেই ঠোক গিলে কিছুটা রাগী দৃষ্টি নিক্ষেপ করে সন্ধ্যার পানে। সন্ধ্যা খানিকটা ভ্রুকুচকে ভেঙচি কাটে। মিস জেসি সব সময়ের মতোই নিজের গাম্ভীর্যতা বজায় রেখে বলে উঠল, মিসেস ইনা, তোমার হাজব্যান্ড সকল ফর্মালিটি শেষ করেছে। নিজেই সব কিছু গুছিয়ে নাও। তোমাকে হোস্টেল থেকে নিয়ে যাবে তোমার হাজব্যান্ড। সে নিচে দাঁড়িয়ে। নিজের বক্তব্য শেষ করে চলে গেল মিস জেসি। সন্ধ্যা থম মেরে দাঁড়িয়ে থাকলো, কিছুই বুঝলো না কি হচ্ছে। ফ্লুজির কথায় হুঁশ ফিরতে সব নিজের জিনিসপত্র গোছায় লেগে পড়ে। তাকে হেল্প করতে অ্যাশলি আর ফ্লুজি এগিয়ে আসে। অল্প কিছু জিনিসপত্র হওয়ায় খুব বেশি সময় ব্যয় হয় না। হুট করে পুনরায় দরজায় নক পড়ে। ওপাশ থেকে ভেসে আসে সন্ধ্যা, পিলে চমকায় সন্ধ্যা। চোখ কপালে উঠে যায় মুহূর্তে। রিও এখানে চলে এসেছে। দ্রুত কদমে এগিয়ে যায় দরজার দিকে। রিও দাঁড়িয়ে আছে, মুখ কেমন শুকনো লাগছে অন্যান্য দিনের তুলনায়। কিছুক্ষণ অপলকের দৃষ্টিতে তাকিয়ে থাকে সন্ধ্যা। পরক্ষণে রিও উদ্দেশ্যে বলে উঠল, এখানে কি করছো? এখানে অন্য মেয়েরাও আছে। ভেতরে যাব না, ব্যাকপ্যাক এগিয়ে দাও, নিয়ে নিচে যাচ্ছে। তুমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে এসো। আচ্ছা। ক্ষীণ আওয়াজে আওড়ালো সন্ধ্যা। ভেতরে ঢুকতেই তিন জোড়া কৌতূহলী চোখ একসাথে সন্ধ্যার দিকে ঘুরে এলো। ক্যালি, অ্যাশলি আর ফ্লুজি তিনজনই দরজার পাশে দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা কিছু বুঝে ওঠার আগেই ফ্লুজি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে উকি দিল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে ধীরে আওড়ালো, ও মাই গড, ইনার হাজবেন্ড অনেক বেশি হ্যান্ডসাম অ্যাশ। ফ্লুজির কথায় এবার অ্যাশলি উকি দিয়ে বাইরে দৃষ্টিপাত করলো। তাদের কথা বিরক্ত হলো ক্যালি। কিছুটা এগিয়ে এসে বিরক্তির ভঙ্গিতে বলে উঠল, এমন নাটক করছো কেন? যেন কোনো প্রিন্সের দেখা পেয়ে। বাকিটা বলার আগেই থেমে যায় ক্যালি। বাক্য হারার ন্যায় তাকিয়ে রইল কিছুক্ষণ। দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে রিও। পকেটে এক হাত গুজে দাঁড়িয়ে আছে। রিওকে দেখে ক্যালির মুখ হা হয়ে গেল। রোজে কিছুটা আস্তে করে বলে উঠল, এটা তোমার হাজবেন্ড টিনা? সে কি কানাডিয়ান? হ্যাঁ। সন্ধ্যা কতটুকু বলে নিজের ব্যাগ হাতে তুলে নিল। এগিয়ে গেল রিওর কাছে। ঠিক তখনও রিওর চোখে ধরা দিল তিনজনের রুকিঝুঁকি। কিছু মুচকি হাসে রিও। হাত দিয়ে ইশারায় হাই বলে ওঠে। অ্যাশলি আর ফ্লুজি মাথা নেড়ে মুচকি হাসলো। নিজেরও প্রতি উত্তরে বলে উঠল, হাই। ব্যাস এইটুকুই। তারপর রিও চলে গেল। সকলে থেকে বিদায় নিয়ে সন্ধ্যা নিজেও নেমে আসলো। সামনে একটা গাড়ি দাঁড় করানো, আর সেটার ভেতরেই বসে আছে রিও। সন্ধ্যা এগিয়ে গিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। সাথে সাথে হ্যাচকা টান অনুভব করে। আকি পল্লবে ঝাঁকিয়ে চক্ষুদয় মেলে তাকালো সন্ধ্যা। রিও তার বুকে মাথা রেখে চক্ষুদয় বুঝে ফেললো। আকস্মিক মনটা কু ডেকে উঠে সন্ধ্যার। রিওর কি হয়েছে? আজ কেমন অদ্ভুত আচরণ কেন করছে ছেলেটা? রিওর জ্যাকেট আঁকড়ে ধরলো দুর্বল হাতে। মিনমিন করে প্রশ্ন ছুড়ে দিল, কি হয়েছে রিও? আমার সাথে এখন থেকে থাকবে সন্ধ্যা? তুমি ছেড়ে এখন আর আমার কোনো পিছুটান নেই। চক্ষুদয় চরক গাছ সন্ধ্যার। পিছু টান নেই মানে? উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞেস করলো। মানে তোমার ফ্যামিলি কোথায়? রিও নিশ্চুপ ভাবে সেভাবেই পড়ে রইল। থমথমে নীরবতা এক মুহূর্তে গ্রাস করে নিল গাড়ির ভেতরে। সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়লো রিও। ধীর কণ্ঠে বলে উঠল, আমার ফ্যামিলি কখনোই ছিল না সন্ধ্যা। মাম্মা পাপা যে যার লাইফ নিয়ে ব্যস্ত ছিল। পাপা মাঝে মাঝে আসতো, আজকেও এসেছিল, তোমার কথা জানিয়েছে, আর মুসলিম হওয়ার ব্যাপারটাও বলেছে। এতে মিস্টার হুড আমাকে পুত্র হিসেবে অস্বীকার করেছে। আমিও চলে এসেছি। মিস্টার হুড কখন আমার বাবা ছিলই না। কথাগুলো শ্রবণ শক্তিতে প্রবেশ করতেই অভ্যন্তরে যন্ত্রণা অনুভব করলো সন্ধ্যা।
কি করে একটা ছেলে এত কিছু নিয়েও নিজেকে স্বাভাবিক রাখতে পারে? অশ্রুসিক্ত হয়ে উঠল সন্ধ্যার আখিদয়। আর একটু শক্ত করে আঁকড়ে ধরে নিজের সাথে, জড়িয়ে নিল রিওকে। 5 স্টার হোটেলের তুলতুলে বিছানায় ডুবে আছে সন্ধ্যা। বুকের ভেতরে কেমন অস্থির অস্থির লাগছে। আজকের রাতটা হয়তো তারা এখানেই কাটাবে। আজকের পর থেকে রিওর সাথে একই রুমে সবসময় কাটাতে হবে। কথাটুকু ভেবে ঠোঁটে ঠোঁট চেপে ধরল সন্ধ্যা। দেয়ালে থাকা ঘড়িটার দিকে একবার অস্থির আখিদয় বুলালো। রাত 11টা বাজতে চললো, কিন্তু রিওর কোনো খবর নেই। খাওয়া দাওয়া শেষ করে তাকে রুমে রেখে ছেলেটা কোথায় গেল কে জানে। ক্লান্ত শরীরে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো সন্ধ্যা। উদ্দেশ্য রুমটা ঘুরে দেখা। পুরো রুম সাদা রঙে আবৃত। হুট করে বিশাল আকৃতির বারান্দা দেখতেই সেদিকে ছুটে গেল সন্ধ্যা। কাচের দরজা খুলতে শীতল দমকা হাওয়া সাই সাই করে ছুঁয়ে গেল অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে। সন্ধ্যা সহসা কেঁপে উঠল। তাও ঠায় দাঁড়িয়ে রইল বারান্দায়। তুষারকণা অঝরে ঝরে চলেছে। রাস্তার কিনায় থাকা ব্লসম ট্রির পাতাগুলো ঝরে গিয়ে সেখানে স্থান পেয়েছে বরফের মোটা আবরণ। বড্ড মায়া হলো সন্ধ্যার। চেরি ব্লসম ট্রি তার একটু বেশি পছন্দের। যখন থেকে কানাডার প্রতি অদ্ভুত টান অনুভব করত, তখন থেকে চেরি ব্লসম নামক জিনিসটা তার পছন্দের তালিকায় যুক্ত হয়ে গেছিল। কিন্তু তাদের এমন করুণ অবস্থায় মন কুটিরে মন খারাপেরা এসে হানা দেয়। মন খারাপ করে পেছনে ঘুরতেই চোখ কিছুর সাথে বাড়ি খেয়ে চোখ খিচে ফেলে সন্ধ্যা। মাথা ঘষে বিড়বিড় করে বলে উঠল, মাঝ রাস্তায় দেয়াল আসলো কোথা থেকে অদ্ভুত। নিজের স্বামীর বুককে দেয়াল বানিয়ে দিলে সন্ধ্যা। দ্রুত গতিতে ছিটকে সরে এলো সন্ধ্যা। মাথায় ব্যথা পেয়েছে কিছুটা। এটা শরীর নাকি অন্য কিছু? আজব মুহূর্তেই সন্ধ্যা রিওর দিকে চোখ পাকায় তাকায়, বলে উঠল, এই হাতির মতো শরীর নিয়ে পেছনে দাঁড়িয়েছিলে কেন? ফেটে গেলে এর দায়টা কে নিত? ঠোঁট কামড়ে কথাগুলো শ্রবণ করলো রিও। মেয়েটা তাকে সরাসরি হাতির সাথে তুলনা করলো। না, এটা মানা যায় না। নিমিষে শয়তানি হাসি ফুটে ওঠে রিও ঠোঁটের কোণে। এক কদম এগিয়ে গিয়ে মিশে দাঁড়ায় সন্ধ্যার সাথে। মুহূর্তে সন্ধ্যা হকচকিয়ে যায়, তবু নিজেকে শক্ত দেখিয়ে বলে ওঠে, কি সমস্যা, এগোচ্ছে কেন? একটা আছাড় দেবো কিন্তু। ও তাই? এই হাতের মতো শরীরটাকে আছাড় দিতে পারবে তোমার এই মশার মতো শরীর নিয়ে? চলো, আছাড়টা না হয় আমি দিয়ে দেখাই। সন্ধ্যা প্রতি উত্তর করার পূর্বেই রিও তাকে কাঁধে তুলে নিল। বিস্ময়ে হতবাক সন্ধ্যা। নিজের অবস্থান খেয়াল হতেই চিল্লিয়ে হাত পা ছোড়াছুড়ি শুরু করে দেয়। রিওর পিঠে কিল ঘুষি দিতে দিতে বলে উঠল, ছাড় শয়তান, আমার না মানা হলে মেরে মুখের মানচিত্র বদলে দেবো একদম। কোনো কিছুই রিওর কর্ণে পৌঁছায় না। বিছানার কাছে গিয়ে ঠাস করে ছুঁড়ে মারে সন্ধ্যাকে। সন্ধ্যা ভরকে গিয়ে কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকে। পরক্ষণে কটমট করে চাইল রিওর দিকে। তেড়ে গিয়ে আঁকড়ে ধরলো রিওর চুল। ভ্রু কুঁচকে যায় রিওর। সন্ধ্যার কোমর আঁকড়ে ধরে পুনরায় ছুঁড়ে মারে বিছানায়। হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলে উঠল, আমার সাথে মারামারি করতে এসো না শান্তা। কখন কোন মুডে চলে যাব নিজেই জানি না। সন্ধ্যার কানে গেলে তো। সে পাশে থাকা বালিশটা হাতে তুলে নেয়। রিওর দিকে ছুড়ে দেওয়ার পূর্বেই হকচকিয়ে হাতখানা আঁকড়ে ধরে রিও। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। এক পর্যায়ে আকস্মিক সন্ধ্যার পা ঠাস করে গিয়ে লাগে রিওর মেইন পয়েন্টে। চোখ বড় বড় আকার ধারণ করে রিও। স্থির হয়ে মূর্তির মতো বসে থেকে চিল্লিয়ে ওঠে সশব্দে। ও মাই গড! সন্ধ্যার চক্ষু চড়ক গাছ। তৎক্ষণাৎ মুখে হাতে চেপে বসে থাকে। ব্যথায় কুকড়ে উঠে রিও। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, স্টুপিড মেয়ে, আমার সহ নিজের ভবিষ্যৎ অন্ধকার করে ফন্দি করছো নাকি? স্টুপিড! সন্ধ্যার নাক ফুলে ওঠে। ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে হাতে থাকা বালিশটারের দিকে তাকায়। মুহূর্তে সেটা মেরে বসে রিওর মুখ বরাবর। অপ্রস্তুত রিও তাল সামলাতে পারে না। তাল হারিয়ে পড়ে গেল মেঝেতে। সন্ধ্যা রেগে বিড়বিড় করে বলে উঠল, তুই মর শয়তান। রিও নির্বাক নিস্তব্ধ হতবাকের ন্যায় বসে রইল মেঝেতে। নিজের ব্যথাও যেন ভুলে গেল। এটা কি আসলে তার বউ? সন্ধ্যার দিকে কিছুক্ষণ তাকিয়ে সূক্ষ্ম শ্বাস ফেলল রিও। আফসোসের স্বরে বলে উঠল, আমার মতো পোড়া কপাল আর কারো না হোক। বৌদ্ধর নির্যাতনের শিকারে নিষ্পাপ আমি কার কাছে কেস করতে যাব? এই সাইকোকে সারা জীবন সহ্য করতে হবে। রিও ব্রো, ধৈর্য ধৈর্য। টরেন্টো মহানগরীর ব্রাম্পটন শহর, যা ফ্লাওয়ার টাউন অফ কানাডা,
ডাকনামের জন্য পরিচিত। এই শহরের বসন্তের আগমন ঘটতেই রাস্তার ধারে ধারে টিউলিপ আর ডেফোডিল মাথা তুলে দাঁড়ায়। যদিও এখনো উইন্টার চলছে কানাডায়, ব্রাম্পটন শহুরে ব্যস্ততার মাঝেও শান্তির অন্যতম শহরগুলোর একটি। এই শান্ত শহরে আজ পা রেখেছে সন্ধ্যা আর রিও। ইলেকট্রিক ট্রেন থেকে নেমে ছোট ছোট কদমে এগিয়ে চলেছে তারা। সন্ধ্যার চোখ বরাবরের মতো কৌতূহলী দৃষ্টিতে এই দিক সেই দিক ঘুরে বেড়াচ্ছে। চারিপাশে পরিচ্ছন্ন রাস্তা, সারি সারি গাছ আর ছিমছাম বাড়িগুলো যেন চোখ জুড়িয়ে দেয়। সন্ধ্যা বারবার থেমে থেমে তাকাচ্ছে। এবার রিও মাথা ঘুরিয়ে তাকালো সন্ধ্যার দিকে। মেয়েটা দেখে চলেছে তো চলেছেই, কই তা যে তো দেখে না কখনো। কিছু বিরক্ত হলো রিও, বলে উঠলো, এত এদিক সেদিক না দেখে আমাকে দেখলেও পারো, অন্তত একটু কাজে দিত, ভালো টালো বাঁচতে পারতে। সন্ধ্যা আর চোখে ফিরে চাইল। ভালো তো সে ঠিকই বাসে, তবে প্রকাশ করা যাবে না। নিজের হাতের সাথে জড়িয়ে নিল রিওর এক হাত, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল তীব্রভাবে। কিছুটা আদরে স্বরে খোঁচা দিয়ে বলে উঠল, কি বলো তো, তোমার ওই বাদরের মতো মুখটা আমার দেখতে ইচ্ছে করে না, তাই তাকাইও না। সন্ধ্যার দৈবাত কথায় রিও হকচকালো। পরক্ষণে ব্রুকুচকে তাকিয়ে কোনো প্রতিউত্তর করল না। একটা ভালোবাসা খুঁজতে হবে নিজেদের জন্য। সন্ধ্যার কোনো রকম অসুবিধা হোক সেটা সে চায় না, তাই দেখে শুনে একটা বাড়ি রেন্ট নেবে। কিছু দূর এগিয়ে যেতে একটা বাড়ি নজরে আসে রিওর। সহসা পদচারণ থেমে যায় তার। বাড়িটার গেটে ফর রেন্ট সাইনবোর্ড ঝুলানো। সন্ধ্যাকে হাতের ইশারায় তাকাতে বলল। সন্ধ্যা না বুঝে বলে উঠল, কি? এই বাড়িটা পছন্দ হয়? তড়িৎ বেগে সেদিকে তাকালো সন্ধ্যা। মাঝারি সাইডের একটা বাড়ি, সামনে ছোট একটা লন, তার পাশে একটি চেরি ব্লসম ট্রি আর পাইন ট্রিও দেখা যাচ্ছে। মুহূর্তে চকচক করে উঠে সন্ধ্যার আখিদয়। আনন্দিত মনে বলে উঠল, এ বাড়িটা অনেক সুন্দর রিও, চলো এটাই আমরা নেই, প্লিজ প্লিজ। সন্ধ্যার খুশি দেখে ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে রিওর। কিছুক্ষণ তাকিয়ে থাকলো সন্ধ্যার দিকে। হুট করে ফু দিয়ে উড়িয়ে দিল সন্ধ্যার কপালের খুচরো চুলগুলো। চমকে উঠল সন্ধ্যা। পাশ ফিরে তাকাতেই রিওর গভীর দৃষ্টিতে নিজের নেত্রপল্লব বন্দী হলো। দৃষ্টিতে প্রখর মাদকতা, সেই সাথে ফুটে আছে একরাশ মুগ্ধতা। রিও একটানে সন্ধ্যাকে নিজের সাথে মিশিয়ে নিল। আচমকা টানে তাল সামলাতে না পেরে সন্ধ্যা খামচে ধরল রিওর বাহু। রিও ঝুঁকে আসে। সন্ধ্যা কানের লতিতে চুমু খায় আলতো করে। পরক্ষণে কিছুটা সরে বলে উঠল, এটা নিলে আমার লাভ কি? আমাকে কি দিবে? স্পন্দনের চলাচল গতিহারা। রিওর সামান্য স্পর্শে লাজকতার ন্যায় গুটিয়ে পড়েছে সন্ধ্যা। রিওর দিকে ভুলেও চোখ তুলে তাকায় না। রিওর উচ্চারিত বাক্যের জবাবে বলে ওঠে, কি চাই? তোমাকে। পুরো 4 ঘন্টা লাগিয়ে পুরো বাড়ি ঝকঝকে করে ফেলেছে সন্ধ্যা আর রিও। এত পরিশ্রম তারা কখনোই করেনি। একটা সূক্ষ্ম শ্বাস ছাড়ল রিও। বড্ড ক্লান্ত লাগছে শরীরটা। সন্ধ্যার দিকে চাইতেই নজরে আসলো সন্ধ্যার ঘামে ভেজা মুখশ্রী। এত ঠান্ডার মাঝেও মেয়েটা ঘেমে গেছে। রিও এগিয়ে গিয়ে সন্ধ্যার কোমরে আঁকড়ে ধরে কোলে তুলে নিল। আকস্মিক কাণ্ডে ভড়কে গেল সন্ধ্যা। বলে উঠল, কি করছো? কোনরূপ জবাব দিল না রিও। সন্ধ্যাকে কোলে নিয়েই ঠাস করে বসে গেল সোফার ওপর। সন্ধ্যার চুলে ছোট করে একটা চুমু খেলো রিও। সন্ধ্যার চুলগুলো ঠিক করতে করতে বলে উঠল, এত পরিশ্রম করতে হবে না কুইন, এইসবের জন্য আমি আছি তো। তুমি শুধু বসে বসে দেখিয়ে দাও। কেন? এটা আমারও বাড়ি, আমিও করব। রানী কি কাজ করতে দেখেছো কখনো? সন্ধ্যা আর কথা বাড়ায় না, বরং আর চোখে শুধু একবার তাকায়। মুহূর্তে ধরা পড়ে যায় রিওর কাছে। তখনও নিষ্পলক ভাবে তাকিয়ে আছে রিও। নিমেষে সন্ধ্যাকে কাছে টেনে গলায় মুখ ডুবিয়ে দিল। আকস্মিকতায় শীতল স্রোত বয়ে গেল সন্ধ্যার সর্বাঙ্গে। লজ্জায় আটকে থাকলো হৃদয় গহ্বরে। কোমরের বাঁধন আরো খানিকটা গভীর হলো। বেসামাল স্পর্শে দিশেহারা সন্ধ্যা কোনো মতে বলে উঠল, আমার ক্ষুধা পেয়েছে রিও। রিও থেমে গেল কিছু মুহূর্ত। পরক্ষণে গলা থেকে মুখ তুলে ঠোঁট একটা শক্ত চুমু খেয়ে সন্ধ্যাকে ধরা রাখা হাতের বাঁধন ঢিল করলো। ছাড়া পেতেই তড়িৎ বেগে সরে আসলো রিওর কাছ থেকে। অসভ্য নজরে রিও একবার সন্ধ্যার পুরো শরীরে নজর বোলায়। কিঞ্চিত কেঁপে ওঠে সন্ধ্যা, যা রিওর চক্ষুগোচর হয় না। ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, দড়ি শহরের ভালোই বাহানা দিয়েছে শান্তা। 10 মিনিট দিলাম, দ্রুত ফ্রেশে আসো, রেস্টুরেন্টে যাব। 10 মিনিটের থেকে 1 সেকেন্ডও বেশি হলে গড প্রমিস ঘন্টা বেরিয়ে গেলেও কোথাও পালানোর সুযোগ পাবে না।
সন্ধ্যা বিস্ময়ত দৃষ্টিতে তাকিয়ে রইল অনেকক্ষণ, পরক্ষণে ভ্রু কুঁচকে তাকালো। একদম এগিয়ে এসে হুট করে শক্ত করে চেপে ধরল রিওর চুল। মুহূর্তে কোনো দিকে না তাকিয়ে এক টান দিয়ে ছুটে দৌড়ে পালালো। বিস্ময়ে হতবাক রিও কিছুক্ষণ থম মেরে বসে রইল। অভ্যন্তরের থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। বিড়বিড় করে বলে উঠল, এতদিন ভাবতাম এই মেয়ে খুব ম্যাচিওর, এখন বুঝলাম হাইটের মতোই ম্যাচিওরিটির লেভেল শর্ট। রেস্টুরেন্ট থেকে বের হতেই হিমেল বাতাস এক ঝটকায় গায়ে এসে লাগলো সন্ধ্যার। মুহূর্তেই ঠান্ডার প্রকোপে শিউরে উঠে সন্ধ্যার শরীর। সহসা কোটের কলারটা গলা পর্যন্ত তুলে নিল। এর মাঝে রেস্টুরেন্টের বিল পে করে রিও বাইরে বেরিয়ে আসলো। এসে প্রথমে আঁকড়ে ধরলো সন্ধ্যার বাহু। মৃদুস্বরে বলে উঠল, বাসায় যাবে? না, এই নতুন শহরটা ঘুরে দেখবো। রিও মৃদুস্বরে বলে উঠল, আচ্ছা চলো, তবে বেশি ঠান্ডা লাগলে কিন্তু এক মুহূর্ত দাঁড়ানো যাবে না। ওকে মিস্টার হাজবেন্ড। রিও মুচকি হাসলো। ব্রাম্পটনের পরিবেশটা টরেন্টোর থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে বড় বড় বিল্ডিং এর থেকে ছোট ছোট বাড়ি বেশি, যা সন্ধ্যার বেশ মনে ধরেছে। পুরো রাস্তা সারি সারি ট্রি দিয়ে ঘেরা। নিরিবিলি রাস্তায় দুজনে পাশাপাশি হাঁটতে থাকে। কিছু দূর যেতেই নজরে আসে বিশাল একটা লেক। লেকের পানির বরফের আবৃত অবস্থায় বলে দিচ্ছে ঠিক কতটা হাড় কাঁপানো শীত এই কানাডায়। লেকের পাশেই একজোড়া মাঝবয়সী দম্পতি বসে আছে বেঞ্চিতে। দম্পতির মধ্যে পুরুষটি মহিলাকে কিছু একটা খাইয়ে দিচ্ছে। সন্ধ্যা তাকিয়ে পর্যবেক্ষণ করলো তাদের। কি মনোমুগ্ধকর দৃশ্য! এর মাঝে শ্রবণ শক্তিতে এসে বাড়ি খায় রিওর মনোহর কণ্ঠস্বর। দেখলে মানুষ বুড়ো হয়, কিন্তু ভালোবাসা না। আনন্দপূর্ণ হাসি ফুটে উঠল সন্ধ্যার ঠোঁটে। কি মনে করে নিজ থেকে জড়িয়ে ধরলো রিওকে। রিওর হার্ট বরাবর উষ্ণতায় ছুঁয়ে দিল সন্ধ্যা। রিও তুখর দৃষ্টিতে তাকালো, অবাক হয়েছে বেশ। সন্ধ্যা আরেকটু মিশে যেতেই রিও সন্ধ্যাকে চেপে ধরে নিজের সাথে। অভ্যন্তর, মন, মস্তিষ্ক সব জায়গা জুড়ে হিমশীতল বাতাস বয়ে যাচ্ছে। এর মাঝেই সন্ধ্যা মৃদুস্বরে বলে উঠল, আমি তোমায় ভালোবাসি না রিও। মুহূর্তেই থমকে গেল রিওর পৃথিবী। মস্তিষ্ক যেন জ্বলে উঠল সন্ধ্যার কথায়। বুকের বাম পাশে চিনচিনে ব্যথার উদ্ভব হয়। পুনরায় শুনতে পায় সন্ধ্যার কণ্ঠস্বর। ভালো তো সবাই বাসে, আজকাল ভালোবাসি শব্দটা খুব সস্তা। ভালোবাসি বলেও ভালোবাসা হয় না, তাই আমি তোমাকে ভালোবাসতে চাই না রিও। আমি শুধু চাই তোমার সাথে বুড়ো হতে। জীবনের শেষ বয়সে এসে যখন সব দায়িত্ব থেকে মুক্তি মিলবে, তখন কুঁচকে যাওয়া চামড়ার হাতে হাত রেখে মৃত্যু পর্যন্ত পাড়ি দিতে। সেই সময়টুকু পর্যন্ত আমার সাথে থাকবে তো, প্রমিস করো। রিও নির্নিমেষ চেয়ে থাকলো সন্ধ্যার দিকে। মেয়েটাকে এক্ষুনি ঝাপটে বুকের মাঝে ঢুকিয়ে নিতে ইচ্ছে করছে। কেন এত সহজে কথাগুলো বলে দিল মেয়েটা? সহ্য হচ্ছে না রিওর। এই দূরত্বটা একদমই সহ্য হচ্ছে না। সন্ধ্যার বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে সেটা নিজের হাতের মুঠোয় পড়ে নিল। একটা আলতো করে চুমু খেয়ে বলে উঠল, প্রমিস। এবার চট করে সরে গেল সন্ধ্যা। রিওর দিকে তাকিয়ে বলে উঠল, হয়েছে হয়েছে, এবার যাও, ওই যে টিউলিপের দোকান, টিউলিপ ফুল নিয়ে এসো। ভ্রুযুগল কুঁচকে যায় রিওর। এই মেয়ের মুড মুহূর্তেই চেঞ্জ হয়ে গেল। অদ্ভুত। হতাশার নিঃশ্বাস ফেলে রিও। নিজের বউয়ের আবদার পূরণ তো করতেই হবে। যাওয়ার পূর্বে সন্ধ্যার উদ্দেশ্যে বলে উঠল, কোথাও যাবে না, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, বুঝছো? নিজের কথা শেষ করেই রিও চলে যায় রাস্তার ওপাশে। সন্ধ্যা একটা ভেঙচি কাটে। সে কি ছোট নাকি যে তাকে বাচ্চাদের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলছে? বরফে জমে যাওয়া লেকটা বড্ড টানছে সন্ধ্যাকে। এটার উপর সে যেতে চায়। রিওর অপেক্ষা না করে ধীর কদমে এগিয়ে যায় লেকের দিকে। বরফের উপরে পা রাখে খুব সাবধানে। না, বরফ শক্তই আছে। মুহূর্তে আনন্দে নেচে ওঠে মন। কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। রিওর দিকে ফিরে তাকাতেই দেখতে পায় রাস্তা পেরিয়ে তার কাছে আসছে রিও। খুশিতে চিল্লিয়ে ডেকে উঠল, রিও, দেখো আমি কোথায়। দূরে থাকা রিও হেসে ওঠে। হাসলো সন্ধ্যা নিজেও। আকস্মিক অদ্ভুত কিছু আওয়াজে ভ্রুযুগল কুঁচকে আসে সন্ধ্যার। মাথা নিচে করে তাকাতেই দেখতে পায় লেকের বরফে ফাটল ধরেছে। অভ্যন্তরে ধক করে উঠল সন্ধ্যার। বক্ষস্থল কেঁপে উঠল তীব্রভাবে। মৃদুস্বরে ডেকে উঠল, রিও। শব্দটা এতটাই আস্তে ছিল সন্ধ্যা নিজের কর্ণেই পৌঁছালো না। বরফের ফাটলের শব্দ কিছুটা তীব্র হতেই কেঁপে ওঠে সন্ধ্যা। মুহূর্তে আতঙ্কের সাথে চিল্লিয়ে ওঠে। রিও। মুহূর্তে বরফ ভেঙে যায়। শীতল পানিতে হারিয়ে গেল সন্ধ্যা। সবেমাত্র রাস্তার এপাশে এসে দাঁড়িয়েছে রিও, কিন্তু নিমিষেই স্তব্ধ হয় মূর্তির মতো স্থির হয়ে গেল।
হাতে থাকা টিউলিপগুলো স্থান পেল মাটিতে। নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থাকে রিও। পর মুহূর্তে সমস্ত শক্তি দিয়ে ছুটে আসে, দিক বেদিক ভুলে ঝাঁপ দেয় লেকের কনকনে ঠান্ডা পানিতে। খানিক সময়ের ব্যবধানে পেয়েও যায় সন্ধ্যাকে। সমস্ত শক্তি দিয়ে বুকের সাথে চেপে ধরে উপরে উঠে আসে। সন্ধ্যা নিস্তেজ, ঠোঁট ঠান্ডায় নীল আকার ধারণ করেছে। রিওর ভেতরটা প্রচন্ড রকমের কাঁপছে। সন্ধ্যা গালে হাত দিয়ে এদিক ওদিক ঘোরায়, গালে চাপড় দিতে দিতে কাঁপা কণ্ঠে বলে ওঠে। ওয়াইফি, এই শান্টা। শরীরের শক্তিতে কুলায় না রিওর। লেকের ঠান্ডা পানির প্রভাবে শরীর নিস্তেজ হয়ে আসছে। তীব্র কম্পন অনুভব করে রিও। কাঁপা কাঁপা হাতে বহু কষ্টে সন্ধ্যাকে বুকের মাঝে চেপে ধরে। সন্ধ্যার মুখে পড়ে থাকা ভেজা চুলগুলো সরিয়ে ঠোঁটে ঠোঁট চেপে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করলো। কোনো সারা শব্দ না পেয়ে চক্ষু কোটর মুহূর্তে ভিজে উঠল। তীব্র ঠান্ডায় নীল হয়ে যাওয়া ওষ্ঠদ্বয় নাড়িয়ে বিড়বিড় করে বলে উঠল, এই শান্টা, উঠো না জান। তুমি না বললে আমার সাথে বুড়ো হতে চাও? তাহলে এখন কথা বলছো না কেন? একবার চোখ খোলো প্লিজ। তাকাও না জান। ধীরে ধীরে শক্ত করে ধরা হাত দুটো শিথিল হয়ে যায়। রিওর শরীরটা মুহূর্তেই সন্ধ্যার উপরে ঝুঁকে যায়। নিস্তেজ হয়ে সেখানেই পড়ে থাকে দুটো দেহ। পুরো পরিবেশে নিস্তব্ধতায় ছেয়ে যায়। শুধু মাঝে মাঝে শোনা যায় দূর থেকে ভেসে আসা অল্প স্বল্প হর্নের শব্দ। কিছু একটা বিপ বিপ শব্দে কপাল কুঁচকে যায় রিওর। শব্দটা যেন মাথার ভেতরে হাতুড়ির মতো বাড়ি মারছে। চোখ খুলতে চাইলেও খুলতে পারছে না। শরীরটা বড্ড ভারী লাগছে। বহু কষ্টে চক্ষুদ্বয় মেলতেই ঝাপসা চোখে সাদা সিলিং। আশেপাশে নজর বোলাতেই বুঝতে পারে হসপিটালে আছে। মুহূর্তেই স্মৃতিরা একসাথে ঝাঁপিয়ে পড়ে মস্তিষ্ক জুড়ে। সন্ধ্যার কথা মনে পড়তেই শোয়া থেকে দ্রুত বেগে উঠে বসে। আকস্মিক ক্যানোলায় টান পড়তে কিছুটা ব্যথায় চোখ মুখ কুঁচকে যায়। শরীরে বিন্দু মাত্র শক্তি অবশিষ্ট নেই। টান দিয়ে ক্যানোলা ছিঁড়ে পাশে ফিরতেই নজরে আসে লেকের পাশের কাপলদের মাঝে থাকা লোকটাকে। মুহূর্তে অস্থির হয়ে উঠল অভ্যন্তর। অস্থির কণ্ঠে আওড়ালো, আমার ওয়াইফ কোথায়? সন্ধ্যা, আমার সাথে একটা মেয়ে ছিল না, সে কোথায়? মধ্যবয়সী লোকটা উঠে দাঁড়ালো। কানাডিয়ান ভাষায় শান্ত স্বরে বলে উঠল, তোমার সাথে মেয়েটাকে পাশের কেবিনে রাখা হয়েছে। আমি চললাম, এখন নিজের খেয়াল রেখো। লোকটা কথাটুকু বলেই বেরিয়ে গেল। রিও ধন্যবাদ জানানোর সময়টুকুও পেল না। রিও শরীরের যন্ত্রণা ভুলে দ্রুত বেগে ছুটল পাশের কেবিনে। ঠিক তখনই কেবিনের দরজা খুলে বেরিয়ে এলো ডাক্তার। রিও দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। কণ্ঠে হালকা কম্পন, কথা বলতেও বেগ পোহাতে হচ্ছে। কোনো মতে বলে উঠল, ভেতরে পেশেন্ট কেমন আছে ডাক্তার? ফুসফুসে অনেক পানি ঢুকে গিয়েছিল, সেটা আমরা বের করতে পেরেছি। কিন্তু সমস্যা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা, হাইপোথার্মিয়ার কারণে অবস্থা এখনো সিরিয়াস, তবে চেষ্টা করছি। ডাক্তার গম্ভীর কণ্ঠে নিজের বক্তব্য শেষ করে চলে গেলেন। স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রিও। ভেতরে ভেতরে সন্ধ্যাকে হারানোর ভয়ে এসে হানা দেয়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই বুকের ভেতরে ধক করে ওঠে রিওর। সাদা বেডে শুয়ে আছে সন্ধ্যা। শরীরটা অস্বাভাবিক রকম শান্ত, চোখ বন্ধ, ঠোঁট যুগল ফ্যাকাশে হয়ে আছে। রিও ধীরে ধীরে বেডের পাশে গিয়ে বসে পড়ল। হাত বাড়িয়ে সন্ধ্যার হাতটা নিবিড় ভাবে আঁকড়ে ধরে। কি ঠান্ডা হাত! বুকের ভেতরে মোচড়ে দিয়ে উঠল মুহূর্তেই। বিড়বিড় করে বলে উঠল, এই সন্ধ্যা, এইভাবে শুয়ে আছো কেন? দেখতে বাজে লাগছে। উঠো, এক্ষুনি উঠো। কোনো সারা শব্দ নেই। পুরো কেবিন নিস্তব্ধতায় মুড়ে আছে। রিও মাথা উঁচিয়ে উপরের দিকে তাকালো, আর মনে আওড়ালো, আল্লাহ, তুমি তো নাকি সবার মনের কথা শোনো। আমি তো কখনো তোমার কাছে কিছুই চাইনি। দেখো, আমি ইসলাম গ্রহণ করে তোমার বান্দা হয়েছি। আমার উপর একবার দয়া করো রব। একবার ভিক্ষা দিবে আমার সন্ধ্যাকে, শুধু একবার। রিও চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বাম হাতের কোণই দিয়ে অশ্রু মুছে মাথা নুয়ে সন্ধ্যার হাতটা নিজের কপালে ঠেকালো। নিষ্প্রাণ কণ্ঠে বলে উঠল, এভাবে ভয় দেখাতে হয় জান? সত্যি আমি ভয় পাচ্ছি। আমার তো তুমি ছাড়া কেউ নেই। আমি কিন্তু তোমাকে বিশ্বাস করছি। আমি জানি তুমি আমাকে একা করবে না। রিও কথাগুলো বলে চুপ করে গেল রিও। কেবিনের ভেতরে তখন শুধু মনিটরের একঘেয়ে বিপ বিপ শব্দ প্রতিফলিত হচ্ছে। রিওর বুকের ভেতরে প্রচন্ড ব্যথা হচ্ছে। সেভাবেই হাতে মাথা ঠেকিয়ে পড়ে রইল। কেটে যায় দীর্ঘ একটা প্রহর। কেবিনের পর্দাগুলো মৃদু মৃদু দুলে চলেছে জানালার ফাঁক গলিয়ে আসার স্বল্প বাতাসের দাপটে। একই ভঙ্গিতে বসে আছে রিও। সামান্যতম নড়চড় নেই। হুট করে এত কিছু ভেঙে দিয়েছে তাকে একদম ভিতর থেকে। হঠাৎ সন্ধ্যার আঙ্গুলে ক্ষীণ নড়াচড়া অনুভব করে রিও। মুহূর্তে তড়িৎ গতিতে মাথা তুলে তাকায় সন্ধ্যার পানে।
মনে মনে প্রার্থনা করে অনুমনটাই যেন সঠিক হয়। পুনরায় নড়ে উঠল সন্ধ্যার হাত। মুহূর্তে খুশিতে চকচক করে ওঠে রিওর নেত্রপল্লব। দ্রুত গতিতে গিয়ে ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার সবকিছু চেক করে বলে উঠল, নাও শি ইজ আউট অফ ডেঞ্জার্স। কিছুক্ষণের ভিতর জ্ঞান ফিরে আসবে আশা করা যায়। ডাক্তার চলে যেতেই মনহর গতিতে এগিয়ে যায় রিও। সন্ধ্যার একদম নিকটে গিয়ে পদচারণ থেমে যায়। সন্ধ্যার মলিন বিবর্ণ মুখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। পরক্ষণে ঝুঁকে এসে ওষ্ঠযুগল চেপে ধরল কপালে। বুক চিরে যন্ত্রণাগুলো বেরিয়ে আসতে চাইছে। এর মাঝে কর্ণপাত হয় সন্ধ্যার মৃদু কণ্ঠস্বর। রিও। সন্ধ্যা ভ্রু কুঁচকে গেল অল্প স্বল্প, ঠোঁট কেঁপে উঠল সামান্য। পুনরায় চেষ্টা করলো ডেকে ওঠার। রিওয়া নিজেকে সামলাতে পারল না। সন্ধ্যার দুর্বল শরীরটাকে দু হাতে শক্ত করে আঁকড়ে ধরল নিজের সাথে। বেশ খানিক পরে পিটপিট করে চক্ষু পল্লব মেলে তাকালো সন্ধ্যা। নিজেকে বলিষ্ঠ বাহুডরে আবদ্ধ করে কিছুটা চমকালো। পরক্ষণে সামান্য হেসে উঠে হাত রাখলো রিওর পিঠে। রিও সন্ধ্যার গলায় ছোট ছোট চুমু খেয়ে পুনরায় শক্ত করে জড়িয়ে ধরল। এভাবে চেপে ধরা ব্যথাতুর শব্দ বেরিয়ে আসে সন্ধ্যার কণ্ঠনালী হতে। মুহূর্তে ছিটকে সরে যায় রিও। অস্থির কণ্ঠে বলে উঠল, সরি শান্তা, এক্সাইটমেন্ট থেকে এত শক্ত করে ধরে ফেলেছি। খুব বেশি ব্যথা পেয়েছ? আমায় একটু জড়িয়ে ধরো না, মন ভরেনি। সন্ধ্যার ক্ষীণস্বরে বলা কথাটা রিওর কানে পৌঁছায়। দ্বিধাবোধ থেকে বলে উঠল, না, তুমি ব্যথা পাবে, আগে সুস্থ হয়ে নাও। পলকেই ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করলো সন্ধ্যা। কণ্ঠে তেজ ঢেলে দুর্বল কণ্ঠে বলে উঠল, যেটা বলেছি সেটা করো, না হলে জানলা দিয়ে ছুড়িয়ে ফেলবো তোমায়। কিছু সময় পূর্বেও যে মেয়ে নিস্তেজ হয়ে পড়েছিল সে মেয়ে এখন হুমকি দিচ্ছে। কপাল কুঁচকে তাকায় রিও, তবে কথা বাড়ায় না। পুনরায় জড়িয়ে ধরে নিজেকে, নিজের সুখকে। সন্ধ্যার ঠোঁটের কার্নিশ জুড়ে হাসি ফুটে উঠল, কিন্তু কিছুক্ষণ পর হুট করে গলায় ভেজা অনুভব করে চমকালো ভীষণ। রিও কি কাঁদছে? নিঝুম আধার পেরিয়ে সূর্য নিজের কিরণ ছড়াচ্ছে চারিদিকে। কানাডার বরফে থাকা এই মৌসুমে সূর্যের দেখা স্বর্ণের খনি পাওয়া থেকে কোনো অংশে কম নয়। কিচেনে টুংটাং শব্দে কাজ করে চলেছে রিও। ব্যস্ত হাতে অনবরত নেড়ে চলেছে চুলায় বসানো স্যুপ। কালকে সন্ধ্যাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে। এখন সুস্থ থাকলেও শরীর দুর্বল সন্ধ্যার, তাই তাকে না ডেকে রিও নিজের মতো চলে এসেছে সকালের নাস্তা রেডি করতে। আকস্মিক পেছন থেকে পায়ের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকায় রিও। মুহূর্তে দৃষ্টি আটকে যায় সেখানেই। সন্ধ্যা এগিয়ে আসছে কিচেনের দিকেই। পরনে রিও টি শার্ট আর ট্রাউজার। রিওর টি শার্টটা সন্ধ্যার গায়ে এত বড় যে হাঁটু ছুঁয়ে গেছে, আর ট্রাউজারটাও পায়ের গোড়ালি পেরিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ধীর কদমে এগিয়ে আসে সন্ধ্যা। রিওর কাছে এগিয়ে এসে বলে উঠল, কি করছো তুমি? তুমি আমার পোশাক পরেছো কেন? আর এই শীতে এত সকাল সকাল ছাউন নেওয়ার কারণ কি? আমার জানার মতো আমি কিছুই করিনি। রিওর এহেম কথায় ভ্রুযুগল কুঁচকে চাইল সন্ধ্যা। রাগে দৃষ্টি ছুড়ে দিয়ে বলে উঠল, বিয়ের পরে ঠিক করে রেখেছিলাম জামাইয়ের সব টি শার্ট আমার, তো আমার জিনিস আমি পরবো না কেন? আর কালকে শাওয়ার নেওয়া হয়নি, শরীর গিজগিজ করছিল, তাই ঘুম থেকে উঠে করে ফেলেছি। তোমার বাজে মুখ এখন বন্ধ করো। রিও একবার সন্ধ্যার উপর থেকে নিজ চক্ষুদয় বুলিয়ে নিল। এই ওভার সাইজের সন্ধ্যাকে বড্ড আদুরে লাগছে। চুলার আঁচ কমিয়ে দিয়ে রিও সন্ধ্যার দিকে এগিয়ে এলো। কিছু বলল না, নিমেষে দুই হাত বাড়িয়ে সন্ধ্যার কোমরটা আলতো করে আঁকড়ে ধরল। আচমকা স্পর্শে সন্ধ্যা চমকে তাকালো। হতভম্বের ন্যায় বলে উঠল, এ কি করছো? তোমার শরীর এখনো পুরোপুরি শক্ত হয়নি, এখানে বসো চুপচাপ। এইটুকু বলে কিছু বুঝে ওঠার আগেই তাকে উঁচিয়ে সাবধানে বসিয়ে দিল সিঙ্কের ওপর। সন্ধ্যা তখনও নেত্রপল্লব বড় বড় করে তাকিয়ে আছে। তার পরপরই আবার ঝুঁকে মনোযোগ দিয়ে প্রথমে এক পা তারপর আরেক পা ট্রাউজারটা গোড়ালি অবধি উঠিয়ে দিল। প্রথমে হকচকালেও এবার মুগ্ধতায় ছেয়ে গেল সন্ধ্যার মন। তার স্বামী নামক এই সুদর্শন পুরুষটা সব দিক থেকে একদম পারফেক্ট। হুট করে ক্ষুধায় পেটে মোচড় দিতে কপাল কুঁচকে আসে সন্ধ্যার। রিওর উদ্দেশ্যে বলে ওঠে, ক্ষুধা পেয়েছে। তো আমাকে খাও। রিওর কথায় নির্বাক হয়ে গেল সন্ধ্যা। ক্ষীণ লজ্জাও অনুভব করলো। পরক্ষণে চোখ বড় বড় করে তড়িঘড়ি করে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, সাতসকালে লুচ্চামো বাদ দেন। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো রিও। বাংলায় বলায় কিছু বুঝে আসেনি। সন্ধ্যা বুঝলো রিওর অভিব্যক্তি। হতাশ কণ্ঠে বলে উঠল, এত এত ইংরেজি বলতে বলতে না জানি কবে আমি নিজেই ইংরেজি বাচ্চা হয়ে যাই।
আর চোখে পাকা দৃষ্টিতে তাকালো রিও। এগিয়ে গিয়ে চুলো নিভিয়ে স্যুপ বাটিতে তুলে নিয়ে সন্ধ্যা দিকে এগিয়ে দিল। তাতেই মুখ কুচকে যায় সন্ধ্যার। এই স্যুপ নামক অখাদ্যটা তার একদমই পছন্দ না। বমি চলে আসে খেলে। সন্ধ্যাকে মৌন মুখে বসে থাকতে দেখে রিও বলে উঠল, কি হলো, নিচ্ছ না কেন? এটা আমি খাবো না। কেন? রাগে দৃষ্টিতে তাকিয়ে সন্ধ্যা বলে উঠল। আমার ভালো লাগে না। সূক্ষ্ম ভাঁজ পড়ল রিওর কপালে। পরক্ষণে বাটি নিয়ে এগিয়ে আসলো সন্ধ্যার নিকট। এক চামচ স্যুপ তুলে নিয়ে ফু দিয়ে ঠান্ডা করে সন্ধ্যার মুখে নিকট ধরে আদরে সরে বলে ওঠে, বেশি খেতে হবে না, অল্প খাও, নাহলে সুস্থ হবে কি করে? নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল সন্ধ্যা। আর কোনো কথা বাড়াতে ইচ্ছে হলো না। নিঃশ্বাস আটকে মুখে পুরে নিল, কিন্তু বেশিক্ষণ টিকতে পারলো না। কয়েক চামচ খেয়েই সব উগলে দিল রিওর গায়ের উপর। তাজ্জব বনে গেল রিও। পরক্ষণে হতাশার নিঃশ্বাস ফেলে বলে উঠল, বাচ্চার পটি পরিষ্কার করার বয়সে বউয়ের বমি পরিষ্কার করতে হচ্ছে। অনেকদিন পর আজ ভার্সিটিতে এসেছে সন্ধ্যা আর রিও। রিওর সন্ধ্যাকে নিয়ে আসতে না চাইলেও জেদের কাছে হার মেনে আসতে হয়েছে। ইউনিভার্সিটির ক্যান্টিনে আবার আড্ডার আসর বসেছে সকলের। ড্যান তখন থেকে ঘুমে হেলে পড়ছে। আকস্মিক থাপ্পড় খেয়ে চমকে সোজা হয়ে বসে। মুহূর্তে চারিপাশে হাসির রোল পড়ে যায়। ডান পাশে কটমট করে তাকাতেই নজরে আসে লুসিকাকে। তাকে তাকাতে দেখেই লুসিকা গমগমে স্বরে বলে উঠল, সারা রাত না ঘুমিয়ে এখন ঘুমাতে এসেছো? বন্ধুদের সাথে আসলে কিসের ঘুম? তো ঘুমে ধরলে করবোটা কি? তোমার চোখে কি একটু পেপার স্প্রে দিয়ে দেব যেন আর ঘুম না আসে? কথাটা কর্ণপাত হতেই ঢোক গিল ড্যান। সকলে পুনরায় হেসে ওঠে। ঠিক তখনই সন্ধ্যার নজর গিয়ে থাকে ফ্রেডির দিকে। অদ্ভুত দৃষ্টিতে লুসিকারের দিকে তাকিয়ে আছে ছেলেটা, কিন্তু কেন? হুট করে মাথায় কিছু খেলে যেতেই ঠোঁট চেপে হেসে ওঠে। কিছুদিন পরে হয়তো আরেকটা কাপল দেখতে পাবে তাদের মাঝে। আকস্মিক কানের কাছে রিওর ফিস কণ্ঠস্বর কর্ণপাত হতেই চমকে উঠল। ফ্রেডের দিকে কি? যেখানে আমি সঙ্গে এখানে বসে আছে, তাহলে আমার দিকে তাকাও। অন্য ছেলেদের দিকে অন্য নজরে তাকাও কোন সাহসে? একরাশ বিস্ময় নিয়ে পাশে ফিরে তাকালো সন্ধ্যা। ভ্রু যুগল তৎক্ষণাৎ কুচকে যায়। অন্য নজরে? সে কখন অন্য নজরে তাকালো? ভ্রু কুচকে বলে উঠল, অন্য নজর মানে প্রেমে পড়াটাই? মুহূর্তে সন্ধ্যার চেয়ারে হাতল টেনে সন্ধ্যাকে নিজের কাছাকাছি নিয়ে এলো রিও। অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল সন্ধ্যা। রিও ঝুঁকে আসে, চোখে চোখ স্থির করে চোয়াল শক্ত করে বলে উঠল, আমি ব্যতীত অন্য কারো প্রেমে পড়ার কথা ভাবো তো দূর, তোর মুখেও যেন না আসেনি। সন্ধ্যা বিস্ময়কর দৃষ্টিতে তাকালো রিওর দিকে। রিওর বলা প্রত্যেকটা বাক্য প্রতিধ্বনিত হচ্ছে সন্ধ্যার কর্ণে। চোখ আটকালো রিওর মুখে। স্পষ্ট জেলাসি ভেসে আছে। মনে মনে এক দফা হাসে সন্ধ্যা, কিন্তু মুখের ভাবভঙ্গি অস্বাভাবিক। মুখশ্রী গম্ভীর করে বলে উঠল, তুমি আজকাল অকারণেই সবকিছু নিয়ে ওভার থিঙ্ক করছো রিও। আমি শুধু একটা ব্যাপার খেয়াল করছিলাম। কি ব্যাপার? সন্ধ্যা আর চোখে চাইলো। কিছুটা ভাব নিয়ে বলে উঠল, তুমি বাচ্চা মানুষ, এসব বুঝবে না। চোখ ছোট ছোট করে আসে রিওর। সে ছোট? সিরিয়াসলি? রিও সন্ধ্যার নিকট আরো খানিকটা এগিয়ে ফিচেল স্বরে বলে উঠল, ও তাই? আমি বাচ্চা মানুষ। ওকে, কথাটা মাথায় রইল। হটি গার্ল। কথাটুকু বলেই রিও চোখ টিপল। ফ্যাল করে বোকার ন্যায় তাকিয়ে থাকলো সন্ধ্যা। হুট করে শ্রবণ শক্তিকে বাড়ি খায় ড্যানের রসাত্মক কণ্ঠ। এই যে রোমিও, আমাদের ম্যাচ আছে, ভুলে গেছো? ভাবলেশহীন ভাবে সোজা হয়ে বসলো রিও। ড্যান আর ফ্রেডির দিকে তাকিয়ে বলে উঠল, ভুলিনি, মনে আছে। কিন্তু গার্লস পার্টি কি কোথায় রেখে যাবে? তারা থাকুক নিজেদের মতো, তোমার বউ বাচ্চা না যে উঠিয়ে নিয়ে যাবে। ফ্রেডির দিকে তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে রিও চোখ রাঙালো। সন্ধ্যা ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো, খুব সফলও হলো। এর মাঝে রিও উঠে দাঁড়ায়। ফ্রেডি ড্যানকে উঠতে বলে সন্ধ্যার দিকে ফিরে তাকালো। সূক্ষ্ম একটা নিঃশ্বাস ফেলে বলে উঠল, অন্য কোথাও যাবে না, ক্যাম্পাসে থাকবে। গেম শেষ করে আমি চলে আসবো। যাচ্ছি, সাবধানে থেকো। নিজের কথাটুকু শেষ করেই চলে যায় রিও। সন্ধ্যা তাকিয়ে থাকে যাওয়ার পানে। মুহূর্তেই মন খারাপে ছেয়ে যায় অভ্যন্তর। তবে সেদিকে পাত্তা না দিয়ে এমিরিয়াল লুসিকার সাথে আড্ডায় মন দেয়। কেটে যায় বেশ খানিকটা সময়। বিশাল ক্যান্টিন বর্তমানে জনমানব শূন্য বলা চলে। শীতের এই মৌসুমটাতে খুব একটা ভিড় দেখা যায় না কোথাও।
তবে সন্ধ্যারা এসেছে আড্ডা দিতে। এমিরি নিজের নিউ বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। অপরদিকে লুসিকা ফোনে কিছু একটা করে চলেছে। সন্ধ্যা প্রচন্ড বোরিং অনুভব করে। এবার ফিরে তাকায় দরজার পানে। এই রিও কখন আসবে কে জানে। তার বাড়ি যেতে ইচ্ছে করছে। কোনো উপায় না পেয়ে মোবাইল ফোন বের করে ঘাঁটতে শুরু করে। অকস্মাৎ কয়েক জোড়া পায়ের শব্দ শুনে মস্তিষ্ক সজাগ হয় সন্ধ্যার। সেদিকে নজর ফেরাতেই দেখতে পায় এভার দলটা। মুহূর্তে বিরক্তিতে মুখ তেতে উঠে তার। পুনরায় মনোযোগে হয় নিজের কাজে, কিন্তু এবার যেন সন্ধ্যাকে না কোচালে শান্তি লাগে না। টেবিলে থাবা বসাতে সেদিকে বিরক্ত সূচক দৃষ্টি মেলে তাকায় সন্ধ্যা। এমিলি আর লুসিকাও এবার দৃষ্টি নিবদ্ধ করে এভার দিকে। এভা কিছুটা অ্যাটিটিউড নিয়ে বলে উঠল, কি রিও কোথায়? চলে গেল নাকি? হাহ, তোমার মতো মেয়ের প্রতি রিওর রুচি বেশি দিন টিকবে না, সেটা আমি জানতামই। এবার ঠোঁটের কোণে পাকা হাসি। সন্ধ্যা কপাল কুঁচকে তাকালো, কিছুটা তাচ্ছিল্যের স্বরে করে বলে উঠল, তুমি কি সবসময়ই অন্যের সম্পর্কে নাক গলাও? তোমার কি আর কোনো কাজ নেই? শাট আপ, আমার কাজ নিয়ে তোমাকে না ভাবলেও চলবে, আনকালচারেড মেয়ে একটা। এমিলি তেতে উঠল মুহূর্তে। রাগান্বিত স্বরে বলে উঠল, তোমার মুখে কি এটা ছাড়া আর কোনো শব্দ নেই? একজন কানাডিয়ান হয়ে এই ফরেনারের পক্ষ নেওয়া বন্ধ করো এমি, এটা আমাদের সাথে যায় না। সেটা তোমাকে না ভাবলেও চলবে, তুমি এখান থেকে দূর হও। এভা হেসে উঠল। সন্ধ্যা ধৈর্য ধরে দেখছে সবটা। এই মেয়ের বিন্দু মাত্র লজ্জা নেই। কিভাবে নির্লজ্জের মতো হেসে চলেছে দেখো। এর মাঝে এভা বলে উঠল, যাচ্ছি। হ্যাঁ, এই মেয়ের ধারের কাছেও আর রিও আসবে না, আমি জানি। এখন থেকে রিও আমারই। কথা শেষ করতে পারে না এভা। মুহূর্তের ভেতরে যা ঘটলো সকলের কল্পনার বাইরে। চেয়ারটা পেছনে ঠেলে উঠে দাঁড়িয়ে এক লাফে এভার সামনে চলে এলো সন্ধ্যা। এক হাতে টেবিল আঁকড়ে ধরে আরেক হাত মুহূর্তে এবার চুলে চেপে শক্ত করে ধরে। একটু শক্ত করে ধরে টেনে ধরলে এবার কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে আসে, আহ, লুসিকার এমিলি আতকে উঠে দাঁড়ালো। সন্ধ্যার চোয়াল রাগে শক্ত হয়ে আছে। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে এভার মুখটা নিজের দিকে টেনে এনে নিয়ে আসলো সন্ধ্যা। দাঁতে দাঁত চেপে বলে উঠল, রিওর নামটা তোমার নোংরা মুখে আর একবার শুনলে না ওই মুখ ভেঙে দেবো আমি এভা। এভা যন্ত্রণায় কুকড়ে ওঠে। রাগে কণ্ঠে বলে উঠল, ইউ ব্লাডি বিচ, ছাড়ো আমাকে। কি বলি? কথাটুকু শুনে তর তর করে পায়ের রক্ত মাথায় উঠে গেল সন্ধ্যার। পুনরায় শক্ত করে টেনে ধরলো এভার চুল। এবার এভা নিজেও সন্ধ্যার চুল আঁকড়ে ধরলো। অপরদিকে এভার দুই বান্ধবী এগিয়ে আসতে চাইলে এমিলি আর লুসিকা এগিয়ে গেলে ব্যাস শুরু হয়ে যায় দলে দলে চুলোচুলি। কেউ কারো থেকে কম যায় না। দুই পক্ষই সমান তালে একে অপরের চুল ধরে টানতে থাকে। ক্যান্টিনের ছোটখাটো একটা জটলা বেঁধে যায়। এর মাঝে ছুটে আসলো রিও, ড্যান আর ফ্রেডি। সকলে এসে যেন ভাষা হারিয়ে ফেললো। রিও সর্বপ্রথম ছুটে গিয়ে এবার হাত ছাড়িয়ে নিল সন্ধ্যার চুল থেকে। তবে সন্ধ্যাকে সরালো না। এবার ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে উঠল, এই মেয়েকে না থামিয়ে আমার হাত ধরে রেখেছো কেন রিও? ওকে থামাও। রিও ভাবলেশীন। নিজের বউ অন্য মেয়ের চুল ধরে টানাটানি করছে, সেদিকে কোনো খবরই নেই। উল্টো শান্ত দৃষ্টিতে তাকিয়ে ফ্রেডিকে ইশারা করলো এবার হাত ধরতে। ততক্ষণে লুসিকার এমিলিকে ড্যান সামলাতে ব্যস্ত। ফ্রেডি এগিয়ে এসে এবার হাত ধরতেই রিও শান্ত দৃষ্টিতে তাকালো সন্ধ্যার দিকে। মুহূর্তে হাত দিয়ে যত্ন সহকারে গুছিয়ে দিতে শুরু করলো সন্ধ্যার এলোমেলো চুলগুলো। মৃদুস্বরে বলে উঠল, ব্যথা পেয়েছো কোথাও দেখে? কি সব করছো রিও? একে না থামিয়ে ব্যথা পেয়েছে কিনা জিজ্ঞেস করছো? আমাকে ছাড়তে বলো। পুনরায় এবার চেঁচিয়ে উঠল। সন্ধ্যা তখনও রাগে কাঁপছে। রিও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার বউটাকে ভীষণ রকমের সুন্দর লাগছে। এবার কথা শুনে কিছুটা বিরক্ত অনুভব করলো রিও। বলে উঠল, এভা, এক সেকেন্ড চুপ করো, তোমার কথা আমার ভালো লাগছে না। এবার হতবম্ব। হতবম্ব ফ্রেডি নিজেও বড় বড় চোখ করে তাকিয়ে থাকে রিওর দিকে। নিজের বউকে যেন একজনের চুল ছিঁড়ে ফেলছে সেদিকে কোনো গুরুত্বই নেই, অথচ নিজের বউকে না থামিয়ে বেচারি এভাকে থামিয়ে দিচ্ছে। হতাশার নিঃশ্বাস বেরিয়ে আসে ফ্রেডির ভেতর থেকে। প্রেমে পড়লে বুঝি এমনই হয়। এবার রিও সন্ধ্যার হাতগুলো ছাড়িয়ে আনলো। মুহূর্তেই চোখ রাঙায় সন্ধ্যা। কিছু বলতে যাবে এর পূর্বেই রিও বলল, চুপ, শান্ত হও, চলো ফিরবো এখন আমরা। না, সন্ধ্যা তখনও শান্ত হয়নি। রাগে তার হাত কাঁপছে।
চোখ সরাচ্ছে না এভার দিক থেকে। রিও সেটা বুঝলো, এক মুহূর্ত দেরি করলো না, ঝুঁকে গিয়ে হঠাৎ করে সন্ধ্যাকে কাঁধে তুলে নিল। সন্ধ্যা চমকে গেলেও কারো মাঝে কোনো ভাবান্তর ঘটেনি, সকলেই স্বাভাবিক। তবে এভা কটমট করে তাকিয়ে আছে, যা দেখে সন্ধ্যার চোখ রাঙিয়ে ঘুষি দেওয়ার মতো ইশারা করলো। দ্বীপ্রহর কাটিয়ে কৃষ্ণাভ রূপে সেজে উঠেছে ব্রাম্পটন শহর। অন্ধকারে ছেয়ে আছে চারিপাশ। শীতের প্রকোপে বাইরে মানুষের দেখা নেই, চারিদিকে স্ট্রিট লাইটের আলোতে আলোকিত হয়ে আছে। বাহিরে বরফে ঢাকা থাকলেও ভেতরে হিটারে কৃত্রিম উষ্ণতা বিরাজমান। এই উষ্ণতা না থাকলে কি হতো কে জানে। আচ্ছা, এই শীত যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশের মতো গরিব দেশের মানুষগুলো বাঁচতে পারতো কি? একদমই পারতো না। ড্রয়িং রুমের বিশাল জানালা দিয়ে বাইরে তাকিয়ে এসবই ভাবনায় ভেবে চলেছে সন্ধ্যা। রিও টিভিতে গেম খেলতে ব্যস্ত। সন্ধ্যা উঠে দাঁড়ায়। কোনো কাজ না থাকায় প্রচন্ড বোর হচ্ছে। এগিয়ে গিয়ে ঠাস করে শুয়ে পড়ে রিওর পাশের সোফার উপর, হাত পা মেলে বলে উঠল, এই রিও, বোর লাগছে আমার। গেমটা শেষ করতে দাও শান্তা। মুহূর্তে আখি পল্লব কুচকে উঠে বসলো সন্ধ্যা। তার থেকে কি গেম বড় হয়ে গেল রিওর কাছে? নিমিষে নাক ফুলিয়ে পরনের এলোমেলো টি শার্ট ঠিক করে উঠে দাঁড়ায়। তার আসলেই ভালো লাগছে না। মন খারাপ করে রুমের দিকে পা বাড়াতে গিয়ে নজর যায় স্পিকারের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে এগিয়ে যায় সেদিকে। গান প্লে করতে মিউজিক বক্সের সাথে সাথে বেজে উঠলো রাইড ইট গানটি। আনন্দে নেচে উঠলো সন্ধ্যার মন। সেই সাথে গানের তালে তালে মিলিয়ে নাচতে শুরু করে। ঠিক তখনই কন্ট্রোলারের বোতাম টিপতে টিপতে হঠাৎ হাত থমকে যায় রিওর। টিভির স্ক্রিনের গেম ওভার লেখা ভেসে উঠলেও দৃষ্টি আটকে আছে সন্ধ্যার দিকে। কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে থাকে আনমনে আওড়ায়। সো অ্যামেজিং জান। সন্ধ্যার কোনো দিকে খেয়াল নেই, নিজের তালে নিচে চলেছে। হঠাৎই কোমরের কাছে শক্ত কিছু অনুভব করে কিছুটা থমকায়। পেছন থেকে রিওর এক হাতে সন্ধ্যার কোমর আঁকড়ে ধরেছে, অন্য হাতটা সন্ধ্যার হাতের উপর এসে থামে। রিওর কানের কাছে মুখ এগিয়ে ফিসফিস করে বলে উঠল, নিজের বোরিংনেস দূর করতে আরেকজনের মনে আগুন ধরে দিলে যান, এটা তো একদমই ঠিক না। কথাটুকু বলে সন্ধ্যাকে নিজের দিকে ঘুরিয়ে নিল রিও। গান তখনও চলছে। বিটের সাথে তাল মিলিয়ে সন্ধ্যা বলে উঠল, সেই একজনের কাছে তো গেমটাই বড় ছিল, এখন কেন এসেছে এইদিকে? চলে যাক আবার গেম খেলতে। সেই মুহূর্তে রিও সন্ধ্যাকে নিজের আরো কাছে টেনে নেয়। তাদের মাঝখানে আর কোনো ফাঁক নেই। সন্ধ্যার শ্বাস একটু ভারী হয়ে আসে। রিওর হাত চলে যায় সন্ধ্যার টি শার্ট ভেদ করে উন্মুক্ত কোমরে। মুহূর্তে কেঁপে উঠল সন্ধ্যা। রিও ঝুঁকে সন্ধ্যার কর্ণের কাছে ওষ্ঠযুগল এগিয়ে নিয়ে আসে। ফিসফিস করে ফিচেল স্বরে বলে উঠল, এবারে গেমটা না হয় একসাথেই খেলা যাক। মুহূর্তে নিজেকে শূন্যে অনুভব করে সন্ধ্যা। তরঙ্গের ন্যায় ঢেউ খেলে গেল সমস্ত কায়া অভ্যন্তরে। গলা শুকিয়ে কাঠ হওয়ার উপক্রম। ঘরে গিয়ে বিছানায় সন্ধ্যাকে নামিয়ে দিতে দু কদম পিছিয়ে যায় সন্ধ্যা। ধুকধুক করতে শুরু করে দিয়েছে বুকের ভেতর। হাত বাড়িয়ে সন্ধ্যাকে বাহুডোরে বেঁধে ফেলে রিও। সন্ধ্যার গলায় মুখ গুজে সেখানে ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। সন্ধ্যার কাঁপুনি ছুটে যায় এহেম স্পর্শে। কর্ণে এসে বাড়ি খায় রিওর ভারী কণ্ঠস্বর। রিও মাথা তুলে তাকায় সন্ধ্যার চোখের দিকে, অনুরোধের স্বরে বলে উঠল, প্লিজ জান। বাক্যহারা হয়ে পড়ল সন্ধ্যা। বক্ষস্থল কেঁপে উঠল নিদারুণ ভাবে। রিওর চোখ মাদকতায় ছুঁয়ে আছে। গভীর চাহনি রিওর। সন্ধ্যা বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা চালায়। টি শার্ট আগলে ধরে কাছে টেনে নেয় রিওকে। মুহূর্তে নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে রিও। সন্ধ্যাকে মিশিয়ে নেয় একদম নিজের সাথে। এক চুল পরিমাণও দূরত্ব রাখে না নিজেদের মাঝে। প্রভাতের মিটিমিটি কিরণের আলিঙ্গনে তন্দ্রা কেটে এলো সন্ধ্যার। কপাল কুচকে ধীরে সুস্থে আখি পল্লব মেলে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে বোঝার চেষ্টা করলো পরিস্থিতি। আকস্মিক নিজের অবস্থান খেয়াল হতেই শিউরে উঠল। ঘাড় কাত করে পাশ ফিরে চাইলো সন্ধ্যা। উপর হয়ে খালি গায়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে রিও। রিও শুভ্র রঙা পিঠের দিকে তাকিয়ে হকচকিয়ে গেল সন্ধ্যা। ছুতে গিয়েও হাত ফিরিয়ে নিল। কপল তার রক্তিম আভায় ছেয়ে গেছে ততক্ষণে। দ্রুত বেগে উঠতে গিয়ে অনুভব করলো পুরো শরীর ব্যথায় ম্যাচম্যাচ করছে। তবুও দ্রুত বেগে ঢুকে পড়লো ওয়াশরুমে। প্রায় বেশ খানিকটা সময় ব্যয় করে বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। রিও তখনও ঘুম। লজ্জার সংকোচে রুমে বসে থাকতে না পেরে দ্রুত কদমে পা বাড়ালো বাইরে। উদ্দেশ্য সকালে নাস্তা বানিয়ে ফেলা। সন্ধ্যা রান্নাঘরে ঢুকে চুলার আঁচ জ্বালালো। মাথার ভেতরে সব এলোমেলো হয়ে আছে, তবুও কাজে লেগে পড়ে সন্ধ্যা। এভাবে কেটে যায় বেশ কিছুক্ষণ সময়। হুট করে একটা বলিষ্ঠ শক্তপোক্ত হাতের বাঁধনে আটকা পড়ল সন্ধ্যা। দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে নিজে প্রশস্ত বুকে। সহসা চমকে উঠল সন্ধ্যা। তবে মুখ তুলে তাকানোর সাহস হয়ে উঠল না।
গভীর স্পর্শের মানুষটাকে বুঝতে বেগ পোহাতে হয়নি। কর্ণের অতি নিকটে এসে বাড়ি খায় রিওর মোহনীয় কণ্ঠস্বর। কি খবর শান্তা? নতুন নতুন লাগছে তোমাকে। লজ্জায় চোখ খিচে রইল সন্ধ্যা। রিও যে তাকে লজ্জায় ফেলতে এমনটা করছে সে খুব ভালো করেই জানে। ফাজিল ছেলে। একটুখানি চোখ মেলে রিওর উন্মুক্ত বুকে নজর পড়তেই সন্ধ্যার অন্তঃস্থলে তোলপাড় শুরু হলো। বরফের ন্যায় জমে গেল সর্বাঙ্গ। বেহায়া দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, পুনরায় কর্ণগোচর হলো। চাইলে একটু চুমু খেতে পারো শান্তা, আমি কিছু মনে করবো না। কালকে রাতে আমার ইজ্জত কেড়ে নিয়ে এখন আমাকে ধাক্কা দিচ্ছ? বাহ শান্তা বাহ, তুমি প্রমাণ করে দিলে নারীরা শুধু ছেলেদের দেহই চায়। কিং কর্তব্য বিমূঢ় সন্ধ্যা রিওর কোথায় পুরো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কি বলবে বুঝে উঠতে পারছে না। কয়েক সেকেন্ড পর নিজেকে সামলে নিয়ে গর্জে বলে উঠল। এই তুমি বাঙালিদের মতো এসব শিখলে কি করে? হ্যাঁ, যেখানে বউ বাঙালি হলে এসব একটু একটু শিখতেই হয়, তুমি বুঝবে না। ভ্রুকুচকে তাকালো সন্ধ্যা, পরক্ষণেই বলে উঠল। এসব আজগুবি কথা না শিখে ভালো কিছু শিখলেই তো হয়। রিও আর চোখে তাকালো, পরপরই ঝুঁকে এলো সন্ধ্যার দিকে, কপালে ভাঁজ ফেলে বলে উঠল। আজগুবি? রাতভর আমার উপর অত্যাচার করে এখন আবার সাধু সাচ্ছ, এটা আজগুবি? বোকা বনে গেল সন্ধ্যা। সন্ধ্যার চক্ষুদয় বড়সড় হয়ে গেল নিমিষেই। রিওর চোখে মুখে দুষ্টমির রেশ, তা দেখে মুহূর্তে রেগে যায় সন্ধ্যা। পাশে থাকা খুন্তিটা হাতে তুলে নিল, নাক ফুলিয়ে তেজিস্বরে বলে উঠল। আর একবার বাজে কথা বলে না এই খুন্তি দিয়ে তোমার মাথা ফাটাবো আমি। তুমি আসলেই একটা বাজে ছেলে। কথাগুলো শুনে ঠোঁট কামড়ে হাসলো রিও। কিছুটা এগিয়ে এসে হ্যাচকা টানে সন্ধ্যাকে নিজের সাথে মিশিয়ে নিল। পুনরায় লজ্জায় কিছুটা গুটিয়ে যায় সন্ধ্যা, তবু উপরে উপরে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা চালায়। রিও চুলের এক ফোঁটা পানি টুপ করে এসে সন্ধ্যার চোখের উপরে পড়ে। সন্ধ্যা কিছুটা চোখ পিটপিট করে তাকায়, তা দেখে স্মিত হাসি ফুটে ওঠে রিওর ওষ্ঠের কোণে। তবুও সন্ধ্যাকে চালানোর সুযোগ হাতছাড়া করে না। ঝুঁকে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় সন্ধ্যার কানের লতিতে। ফিচেল হেসে ফিসফিস করে বলে উঠল। এই বেহায়া মানুষের সাথেই কিন্তু তুমি। মুহূর্তে রেগে বোম হয়ে যায় সন্ধ্যা, ঠাস করে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রিওকে। তাতে দাঁত চেপে বলে উঠল। আর আসিস আমার কাছে শয়তান। আমার প্যান্ট। রিওর কথা শুনে সেদিকে তাকায় সন্ধ্যা, মুহূর্তে হকচকিয়ে যায়। রিওর লুঙ্গি পড়েছে এতক্ষণ তার সন্ধ্যা নজরেই আসেনি, কিন্তু এখন দেখে যেন মাথায় বাজ পড়েছে। এই ছেলে এটা পেল কোথায়? কপাল কুঁচকে যায় সন্ধ্যার। সকাল সকাল এই ছেলে কি শুরু করলো? কিছুটা অবাক হয়েই বলে উঠল। এটা কোথায় পেলে তুমি? মুহূর্তে সিনা টান টান করে দাঁড়ায় রিও, লুঙ্গির প্যাচ হাতে ধরে বলে উঠল। নেবির প্রকৃতি দুটো আনিয়ে রেখেছিলাম, এতদিন পড়েনি ইজ্জত যাওয়ার ভয়, কিন্তু এখন তো ইজ্জত কেড়ে নিয়েছ, তাই টেনশন নেই, খুলে গেলেও নো প্রবলেম। এক বুক হতাশার নিঃশ্বাস ফেলল সন্ধ্যা। এই ছেলে ঠিক হবে না ভালোই বোঝা হয়ে গেছে। হতাশ হয়ে বলে উঠল। আর কিছু বললে না আমি সত্যি সত্যি এই খুন্তি দিয়ে লুঙ্গি সহ সব খুলে ফেলবো একদম। মুহূর্তে অট্টহাসিতে ফেটে পড়ল রিও। এগিয়ে এসে সন্ধ্যাকে ধরতে যাবে, এর পূর্বেই হাতে থাকা খুন্তি উঁচিয়ে চোখ রাঙায় সন্ধ্যা। রিও তা পরোয়াও করে না, পেছন থেকে ঝাপড়ে ধরে সন্ধ্যাকে। সন্ধ্যা রেগে ছাড়াতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। তা দেখে ঠোঁটের কোণ বেঁকে যায় রিওর। সন্ধ্যার হাতের মুঠোয় নিজের হাত চেপে কিছু একটা গুজে দেয়। ফিতের স্বরে বলে উঠল। তোমার খুলতে হবে না জান, তুমি বললে আমিই তো। রিওর বাচ্চা, তোকে আমি। সন্ধ্যার বাক্য শেষ হওয়ার পূর্বেই রিও রান্নাঘর ডিঙে দৌড় ঘরে। মনে মনে শতখানেক গালি ছুড়ে দেয় সন্ধ্যা। নাক কুচকে আছে রাগের চোটে। কিছুটা সময় নিয়ে নিজেকে শান্ত করে। পরক্ষণে হাতের দিকে তাকাতেই দেখতে পায় ওষুধের পাতা। ভ্রু কুচকে যায় সন্ধ্যার। ঠিক সে সময় দরজার ফাঁক গলে উকি দেয় রিও। কিছুটা উচ্চস্বরে বলে উঠল। পেইন কিলার, কেউ যেন ব্রেকফাস্ট করে খেয়ে নেয়। ব্যাস, সন্ধ্যার সমস্ত রাগ পানির মতো গলে গেল। মুহূর্তে সেখানে এসে জায়গা নিল একরাশ লজ্জা। ভুলেও আর ফিরে তাকালো না রিওর দিকে। রাতের আধারে ছেয়ে আছে চারিপাশ। বাইরে প্রচন্ড ঠান্ডা দমকা হাওয়া বয়ে চলেছে। এই তীব্র ঠান্ডার মাঝেও রিও বাড়ি ফেরেনি। বিকালের দিকে বেরিয়েছে রিও। কোথায় গিয়েছে জানে না সন্ধ্যা। দ্রুত ফিরে আসতে বলার পরও এখনো ফিরছে না। টেনশনে মাথা ব্যথা হওয়ার উপক্রম। ড্রয়িং রুমের সোফায় বসে বারবার ঘড়ির দিকে তাকায়। প্রহর গুনে চলেছে সন্ধ্যা। রাত 8:20। এবার বুকের ভেতরে তোলপাড় শুরু হয়। উঠে গিয়ে উইন্ডো দিয়ে বাইরে তাকাতেই টেনশন আরো বেড়ে যায়। চারিদিকে তুষারপাত হচ্ছে। কাক পক্ষীরও দেখা নেই। দৃষ্টি অসহায় হয়ে পড়ে সন্ধ্যার। আনমনে বিড়বিড় করে বলে উঠল। কোথায় গেলে রিও? দ্রুত ফিরে এসো প্লিজ।
রিও যখন ফিরল তখন রাত 10টা ছুঁই ছুঁই। রিও ফ্রেশ হয়ে আসতে সন্ধ্যা তড়িঘড়ি করে গরম গরম কফি দেয়। রিওকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি চুপচাপ দেখাচ্ছে, কেমন যেন অন্য মনস্ক হয়ে আছে, চোখ দুটো আটকে আছে অন্য কোথাও। মুহূর্তে সন্ধ্যার কপাল কুঁচকে গেল। মিহিস্বরে প্রশ্ন করলো। কোথায় ছিলে এতক্ষণ? চোখ তুলে তাকায়ও রিও। পরক্ষণে কফির মগ হাতে নিয়ে সোফায় বসতে বসতে বলে উঠল, কাজ ছিল? কি কাজ এত রাতে? রিও কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, তারপর সন্ধ্যার দিকে তাকিয়ে নিষ্প্রাণ কণ্ঠে বলে উঠল। কাছে এসো। সন্ধ্যা কথা বাড়ায় না, এগিয়ে এসে দাঁড়ায় রিওর নিকটে। নিমেষে রিও সন্ধ্যার পেট আঁকড়ে ধরে মুখ গুজে দেয়। সন্ধ্যা কিছুটা চমকায়। রিওর কি মন খারাপ? না হলে এভাবে আছে কেন? সতর্ক হয়ে উঠল মস্তিষ্ক। রিওর মাথায় হাত রেখে চুলে হাত বুলিয়ে দেয় আলতো করে। লঘুস্বরে বলে, কি হয়েছে রিও, মন খারাপ তোমার? পাপা একটু বেশি স্বার্থপর শান্তা। মৌন মুখে ঠাই দাঁড়িয়ে রইল সন্ধ্যা। এখানে পাপা আসলো কোথা থেকে বুঝতে পারল না, তবু রিওকে সময় দিল পুরো ব্যাপারটা খুলে বলার। রিও কিছুটা সময় নিল, পরক্ষণে মলিন স্বরে বলে উঠল, আমার গ্র্যান্ডফাদারের একটা রেস্টুরেন্ট ছিল, যেটা তিনি মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গিয়েছিল। তখন সেটা খুব সাধারণ রেস্টুরেন্ট ছিল, কিন্তু আমি গত 4 বছর ধরে একটু একটু করে সেটাকে 4 স্টার রেস্টুরেন্ট বানিয়েছে, যার কারণে মিস্টার হুডের থেকে আমার কোনো অর্থ নেওয়ার প্রয়োজন পড়তো না। কিন্তু থেমে যায় রিও, আরেকটু মিশে যায় সন্ধ্যার সাথে। তবে সন্ধ্যা শান্ত থাকতে পারে না, কৌতূহল থেকে বলে উঠল, কিন্তু কি বলো রিও? মুখ উঁচিয়ে চাইলো রিও। প্রথমবারের মতো সন্ধ্যার মনে হলো রিওকে বড্ড অসহায় লাগছে। এমন রিওকে শুধু দেখেছিল যখন সন্ধ্যার বিয়ে হয়ে যাচ্ছিল তখন। সূক্ষ্ম একটা নিঃশ্বাস ফেলে রিও বলে উঠল, রেস্টুরেন্টটা আজকে বাবা নিজের নামে করে নিয়েছে। আমার সমস্ত পরিশ্রম থেকে নিজের করে নিল। কিসের প্রতিশোধ নিল আবার জানা নাই, তবে এটুকু বলতে পারি আমার সম্বলটুকু কেড়ে নিয়েছে মিস্টার হুড। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সন্ধ্যা। নিজের ছেলের সাথে কোনো বাবা এমন করতে পারে? আদেও সে বাবা হতে পারে? যে নিজের সন্তানের সামান্য সুখটুকুও দেখতে পারে না, সে বাবা হয় কি করে? সন্ধ্যা নির্বাক, ভেতরে ভেতরে তোলপাড় হচ্ছে ভীষণ। রিওকে কি বলবে বুঝতে পারছে না। রিও পুনরায় অসহায় কণ্ঠে আওড়ালো, সরি সন্ধ্যা, বিয়ে করে তোমার দায়িত্ব নেওয়ার পর এমনটা হবে আমি কখনোই ভাবতে পারিনি। আমার কাছে খুব সামান্য সঞ্চয় আছে, সেগুলো দিয়ে তোমাকে খুব বেশি বিলাসবহুল জীবন দেওয়া হয়তো সম্ভব না। আমাকে ক্ষমা করো প্লিজ। সন্ধ্যা কাতর নয়নে রিও মুখপানে চাইল। পরক্ষণে নিচে হয়ে আঁকড়ে ধরল রিওর গলা। রিওর বুকে মুখ গুজে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ। বুকে ভেজা অনুভব হতেই রিও থামে। এর মাঝে কর্ণপাত হয় সন্ধ্যার কান্না ভেজা কণ্ঠস্বর। আমার কোনো বিলাসিতা চাই না রিও, বড় ঘর, বড় গাড়ি, 4 স্টার রেস্টুরেন্ট কিচ্ছু না। আমি শুধু তোমায় চাই, তোমার সাথে সংসার করতে চাই, ব্যাস এইটুকুই। আর বাকিটা না হয় আমরা আস্তে আস্তে করে নিব। তুমি আর এভাবে কখনোই বলবে না, তোমার এভাবে মানায় না। তুমি শুধু আমার সাথে ঝগড়া করবে, বুঝেছো? বৃষ্টিতে কাদামাখা নিজ দেশটাকে আজ বড্ড মিস করছে সন্ধ্যা। এই ভিন দেশের শহরগুলো বৃষ্টিতে ভিজলেও কখনো কাদা হয় না। সেখানে বাংলাদেশের বৃষ্টি মানে হুড়হুড়ি বৃষ্টির মিষ্টি শব্দ আর সকলের হইচই। সেখানে এই শহরে নেই কোনো বৃষ্টির আনন্দ, আর না আছে সেই পরিচিত ভেজা মাটির গন্ধ। এই শহরের বৃষ্টি খুবই একা। নিজের ভাবনার মাঝেই আনমনে মুচকি হাসলো সন্ধ্যা। জানালার বাইরে আরেকবার দৃষ্টি ঘুরিয়ে পর্যবেক্ষণ করে চারপাশ। বেশ কয়েকদিন ধরে অন্টারিওর আকাশে বর্ষণের ছড়াছড়ি। আচ্ছা, এটা কি প্রণয়ের বর্ষণ? হ্যাঁ, হতেও পারে। তার আর রিওর জন্য প্রণয়িত বর্ষণ বটে। এই বৃষ্টির মাঝেও কত শত পাগলামি করেছে রিও, সেগুলো চোখের পাতায় ভেসে উঠতে আনমনে হেসে ওঠে সন্ধ্যা। এখানে একা কি করছো না? ক্লাস করবে না? ফ্রেডির কথায় হালকা চমকে উঠে জানালা থেকে দৃষ্টি সরালো সন্ধ্যা। ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা ধীরে মিলিয়ে গেল মুহূর্তে। ইস, এতক্ষণ সে একা একা হাসছিল, কেউ দেখে পাগল ভাবেনি তো? যাকে, তাদের তার কি। সন্ধ্যা এক ঝলক চাইলো ফ্রেডির দিকে, তারপর কিছু একটা ভেবে সামনের চেয়ারটার দিকে চোখের ইশারায় ইঙ্গিত করলো। বসো। ক্লাস? বেশিক্ষণ সময় নিব না। ফ্রেডি বসতেই সন্ধ্যা কিছুটা টেবিলের কাছাকাছি এগিয়ে আসলো। ফিসফিস করে বলে উঠলো, একটা কথা বলবো। এভাবে বলছো কেন? অবশ্যই বলো। সন্ধ্যা এক মুহূর্ত থামলো। ক্যান্টিনের চারিপাশে চক্ষুদয় বুলিয়ে নিল একবার। না, কেউ নেই। পরক্ষণে ফ্রেডির দিকে তাকিয়ে বলে উঠলো, তুমি কি লুসিকাকে পছন্দ করো? ফ্রেডি মুহূর্তে চুপ মেরে যায়। পরক্ষণে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলো, হ্যাঁ। তবে ওকে বলে কেন দিচ্ছ না?
যন্ত্রণাদায়ক পীড়ন ছড়িয়ে পড়ল ফ্রেডির সমস্ত শরীর জুড়ে। সেই সাথে নিস্তব্ধতা নেমে এলো দুজনের মাঝে। ফ্রেডি মুচকি হাসে। সন্ধ্যা স্পষ্ট লক্ষ্য করে হাসিতে লুকিয়ে থাকা যন্ত্রণাটুকু। বুঝে আসে না এহেন হাসির কারণ। কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থাকে সন্ধ্যা। ফ্রেডি বাইরে তাকিয়ে বিষণ্ণ কণ্ঠে বলে উঠল, লুঙ্গি ড্যান্সের সাথে ডেটে আছে জানো? কি সিরিয়াসলি? সন্ধ্যা যেন আকাশ থেকে পড়ল। এতদিনেও টের পায়নি এমন কিছু। এর মাঝে ফ্রেডি সূক্ষ্ম ঢোক গিলে পুনরায় বলে উঠল, হুম, আরো 5-6 মাস আগে থেকেই, যদিও তখন আমি আরেকজনের সাথে ডেটে ছিলাম। ফ্রেডি উঠে দাঁড়ায়। সন্ধ্যাকে আসতে বলে জায়গা প্রস্থার করে সাথে সাথে। সন্ধ্যার বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তবে ফ্রেডির জন্য খুব একটা খারাপ লাগে না। তাদের ভালোবাসা বলতে কিছুই নেই, শুধু পছন্দ হলো আর ডেটে চলে গেল, ব্যাস। তারপর আর কি, বিয়ে না করেও তাদের সংসার হয়ে যায়। তবে সেক্ষেত্রে রিও একদমই ব্যতিক্রম। রিওর কথা মনে আসতেই মন খারাপেরা এসে ভিড় করলো মন কুঠুরিতে। পুনরায় দৃষ্টি স্থির হয় জানালার বাহিরে। রিও বর্তমানে ব্যস্ত থাকে। নিজের পার্ট টাইম জবের পাশাপাশি ছোটখাটো রেস্টুরেন্টে দাঁড় করানোর চেষ্টায় আছে। ভার্সিটিতেও খুব একটা আশা হয় না রিওর। সন্ধ্যার পুরো কায়া জুড়ে হিমশীতল পবন ছুঁয়ে যায়। পরক্ষণে হিজাব সামনে উঠে দাঁড়ায়। একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাসের দিকে রওনা হয়। রিও ফিরেছে তখন প্রায় রাত 8টা। বাহিরে বিরতিহীন বৃষ্টি, প্রবল বর্ষণের ধারা। সন্ধ্যা তখন মেঝেতে ঘুমে ঢুলো অবস্থা। এই বৃষ্টির দিনগুলোই বড্ড ঘুম পায় সন্ধ্যার। রিও এসে সন্ধ্যাকে কোলে তুলে নিল। সোফায় বসিয়ে দিতে হকচকিয়ে উঠল সন্ধ্যা। পরক্ষণে রিওকে দেখে গলা আঁকড়ে ধরল নিমিষেই। রিও চুপচাপ বসে থাকে। শরীর ক্লান্ত থাকলেও টু শব্দ উচ্চারণ করে না। কিছুক্ষণ পরে সরে আসে সন্ধ্যা। রিওর দিকে তাকাতেই দেখতে পায় রিওর ক্লান্তিতে ভরা মুখশ্রী। বড্ড মায়া হয় এই ছেলেটা কি না করছে তাকে ভালো রাখার জন্য। চক্ষুদয় মুহূর্তে ছলছল করে ওঠে সন্ধ্যার। রিওর মুখের দিকে তাকিয়ে আর নিজেকে সামলাতে পারল না সন্ধ্যা। হাত বাড়িয়ে রিওর গাল ছুঁয়ে দিল, কোমল কণ্ঠে বলে উঠল,